এই পেপারওয়ালা, একটা নিউজ পেপার দে তো। প্লিজ জাস্ট এ মিনিট। আরে কি বলো, ইংলিশে কথা বলছে। আই, তুই ইংলিশে কথা বলছিস কেন? ঠিক মতো তো বাংলাও বলতে পারিস না, আবার ইংলিশে কথা বলছিস, তাই না? বুঝতে পেরেছি, তোর মতো ফকির দিলে না পারেও বটে। মানে যখনই দেখেছে দুটো সুন্দরী মেয়ে এসেছে, তখনই ইংলিশে কথা বলে আমাদেরকে পটানোর চেষ্টা করছে। তুই কি চিন্তা করেছিস তুই আমাদেরকে পটানোর চেষ্টা করবি আর তোর কথা শুনে আমরা পটে যাব? শোন, এতই যদি ইংলিশে কথা বলতে পারিস তাহলে এখানে বসে বসে পেপার কেন বিক্রি করছিস? যা, ভালো কোথাও গিয়ে ভালো একটা জব কর। এত কথা না বলে চুপচাপ পেপারটা দে। প্লিজ আপু, ডোন্ট ডিস্টার্ব মি। ওরে বাবা রে বাবা, আবারও ইংরেজিতে কথা বলছে। ডোন্ট ডিস্টার্ব মি। আই, বাংলায় কথা বল। ঠিক আছে আপু, আমি একটা গুরুত্বপূর্ণ নিউজ পড়ছি, নিউজটা শেষ করে তারপর একটা পেপার দিচ্ছি। এইবার ঠিক আছে, বাংলায় কথা বলেছে। তোর মুখে না বাংলাটাই মানায়, ইংলিশটা মানায় না। এই, ওর পেপার পড়া পর্যন্ত কি আমরা এখানে ওয়েট করবো নাকি? চল তো, ওর কাছ থেকে পেপারই নেবো। কিরে মনি, কেমন আছিস তোরা? তোদের পড়ালেখার কি অবস্থা? আর পড়ালেখার অবস্থা আমার কি মনে হয় জানিস? এবার আমি ফেলই করব। কি বলিস? ভালো করে একটু পড়াশোনা কর। তা না হয় করলাম, কিন্তু পড়াশোনায় যে হেল্পটা কে করবে? আচ্ছা, তোর পরিচিত কেউ আছে যে আমাকে পড়াশোনায় হেল্প করতে পারবে? যেমন ধর আমার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দাগিয়ে দিতে পারবে। হ্যাঁ, তা একজন আছে, সে যথেষ্ট পরিশ্রমী এবং বুদ্ধিমান। এবার সে বিসিএস পরীক্ষার প্রিপারেশনও নিচ্ছে, তাকে বলে নিশ্চয়ই সে দাগিয়ে দিবে। দোস্ত, তাহলে তুই প্লিজ আমার একটু হেল্প কর। তুই না ওকে একটু বলে দেখ। শোন, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নেই, টাকা পয়সা যা লাগে সব আমি দিয়ে দিব। কি যে বলিস, তোর কাছে যত সব উল্টাপাল্টা কথা। সে কখনো কার কাছে এরকম টাকা নিবেই না। শোন, সে পড়াশোনা করতে ভালোবাসে আর নিজের খরচ নিজেই চালায়। শুধু নিজের খরচ দিরা, পুরো সংসারটাকে সে চালায়। আমার খুব কাছের বন্ধু, আমি তাকে বললে অবশ্যই তোকে হেল্পটা করে দিবে। আর শোন, একটু নিজেও ভালো করে পড়াশোনা করিস, মানুষের আশা বসে থাকিস না। আসি রে। আচ্ছা, যা। কিরে, পার্কে বসে বসে ব্যায়াম করছিস নাকি? আরে না রে, একটু পড়াশোনা করছিলাম। তোর যে প্রিপারেশন, তাতে করে এবার বিসিএস কাটা তুই হয়েই ছাড়বি। আরে তেমন কিছু না, বিসিএস পরীক্ষা তো সহজ না রে। গত বছর ট্রাই করেছিলাম, পাস করতে পারিনি। এবার দেখি কি হয়, এর জন্য একটু প্রিপারেশন ভালো করে নিচ্ছিলাম। আকাশে মেঘ দেখলে বোঝা যায় বৃষ্টি কতটুকু হবে। তা আমার মন বলছে তুই এবার বিসিএস ক্যাডার হয়েই ছাড়বি, হাতে রেকর্ডও হবে, পেপারওয়ালা থেকে বিসিএস ক্যাডার। শোন বন্ধু, আমি আমার পরিবারের উপরে নির্ভরশীল ছিলাম, আর কতদিন বল? এর জন্যই তো নিউজ পেপার বিক্রি করি। এটা করে এখান থেকে ওখান থেকে শীট এনে পড়াশোনা করি। অনেকেই রিক্সা চালিয়ে বিসিএস ক্যাডার হয়েছে, ফল বিক্রি করে বিসিএস ক্যাডার হয়েছে, আমি পারবো না কেন? এর জন্যই তো চিন্তা করলাম, গতবার যেহেতু টিকতে পারিনি, এবার হয়তো টিকে যাবো। ভাই, তোর আত্মবিশ্বাসকে আমি সম্মান জানাই। তোর বিসিএস পরীক্ষায় টেকার এতটা জেদ আমার খুব ভালো লেগেছে। ও শোন, আমি আরেকটা দরকারে তোর কাছে এসেছিলাম। আমার এক বান্ধবী আছে, পড়ালেখা অনেক কাঁচা। তুই যদি ওকে একটু হেল্প করতি, মানে একটু ভালো সাজেশন দিতি, ওর অনেক উপকার হতো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসিস। আচ্ছা বন্ধু, তাহলে আমি কাল তোকে নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা। শোন, তোকে যে প্রশ্নগুলো দাগিয়ে দেবে সেগুলো কিন্তু ভালো করে পড়বি, দেখবি পাস তো করবি, ভালো রেজাল্টও হয়ে যাবে। চিন্তা করিস না, পড়ার জন্যই তো এত কষ্ট করে এখন ওর কাছে যাচ্ছি, সমস্যা নেই। সৈকত, তোকে আমি আমার এক বান্ধবীর কথা বলেছিলাম না, এই যে ও। আই কেজি নাজিম, তুই ওর কাছে আমাকে নিয়ে এসেছিস? সামান্য একটা পেপারওয়ালা, ও কিভাবে আমার প্রশ্ন দাগাবি? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? ও পেপার বিক্রি করে তাতে কি হয়েছে? তুই কি জানিস ও কত ব্রিলিয়ান্ট? ব্রিলিয়ান্ট? ও যদি এতই ব্রিলিয়ান্ট হবে তাহলে ও পেপার কেন বিক্রি করে? আচ্ছা, তুই কোথাও শুনেছিস কোনো শিক্ষিত মানুষ পেপার বিক্রি করে? কোথায় আছে এটা? তুই কি পাগল হয়ে গেছিস? ও তোর মতো না যে পরিবার থেকে টাকা পয়সা নিয়ে পড়াশোনা খরচ চালায়, বুঝতে পেরেছিস? ও নিজের খরচ নিজে চালায় এবং পুরো পরিবারটাকে ও চালায়। শোন, আমারই মাথা খারাপ হয়ে গেছিল যে তোকে ওর কাছে নিয়ে এসেছি, আর তুই কিনা ওকে পত্রিকাওয়ালা ভেবে উল্টোপাল্টা যাচ করবি। আরে বাদ দে তো ভাই, একজন পেপারওয়ালা কি কখনো শিক্ষিত হতে পারে? এটা কোনোদিন সম্ভব? ওর হয়তো জানা নেই যে এখন বর্তমানে অনেক গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে আছে যারা রিক্সা চালাচ্ছে, অটো চালাচ্ছে, পেপার বিক্রি করছে। কিন্তু কি আর করার, আমি তো ছোট কাজ করি, তাই হয়তো তারা ভাবে যে আমি অশিক্ষিত। শুনুন, আমি এই ছোট কাজ করে নিজের পড়াশোনা চালাই, আমার সংসার চালাই, বাসায় টাকা দিই। আমি হয়তো আমার জীবনে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারিনি, তবে শিক্ষা অর্জন করতে পেরেছি। যাই হোক, দিন পেপারটা দাগিয়ে দিচ্ছি। দেখ, দেখে ভালো করে শেখ যে লেখাপড়ার পাশাপাশি মানুষের আচরণের কেমন পরিবর্তন হওয়া উচিত। তুই তো আচার আচরণ কিছুই শিখিসনি, শুধু পড়ালেখাই করে যাচ্ছিস। শোন, ও না হয় পেপার বিক্রি করে, তাতে কি হয়েছে? ওকে কি সম্মান দেওয়া যায় না?
একটা মানুষের যদি চাকরি বাকরি না পায় তখন কি করবে? পেপার বিক্রি করবে, তাকে সংসারটাও চালাতে হচ্ছে এটা করে। শোন, মানুষের সম্মান দিতে শেখ। মানুষকে সম্মান দিলে কখনো সম্মান কমে না, বরঞ্চ তার সম্মান আরো বাড়ে। বুঝতে পেরেছিস? এখনো সময় আছে নিজেকে পরিবর্তন। তোমার যদি কখনো টাকার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। আরে না না, আমার টাকার দরকার নেই। আমি এই যে পেপার বিক্রি করে খাচ্ছি এতেই আমার চলে যায়। যদি এইভাবে টাকা ইনকাম করা হতো তাহলে কোচিং খুলে বসতাম, ঠিক দিতাম আর টাকা নিতাম। আর একটা কথা, গরিবদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। তারা আপনার কাছে টাকা চায় না, একটু সম্মান চায়। বন্ধু, আমি ওকে নিয়ে যাচ্ছি। ও আসলে সবকিছু টাকা দিয়ে বিবেচনা করতে চায়। সরি দোস্ত, কিছু মনে করিস না। চল। একটা বাসাও আছে, অসুবিধা নাই। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আচ্ছা, রাখ। কি ব্যাপার, তোমার হাতে এই ফুলগুলো কোত্থেকে এলো? এই ফুল ফুল ও হ্যাঁ, কেন তুমি দেখলে না? বাসা থেকে বের হওয়ার সময় রাস্তায় তো পড়েছিল, আমি কুড়িয়ে নিয়েছি। সুন্দর না ফুলগুলা? কি, রাস্তা থেকে তুলেছো? রাস্তা থেকে কখন তুললে? আমি তো তোমার সাথেই ছিলাম, আমি তো দেখিনি। কি কি বলতে চাচ্ছ তুমি? আমি কি তোমার সাথে চিট করছি? তোমার কি মনে হচ্ছে যে এই ফুল অন্য কেউ আমাকে দিয়ে গেছে? আরে এটা আমি আবার কখন বললাম? আমার কাছে অবাক লাগছে যে তোমার হাতে একটু আগেও ফুল ছিল না, এখন ফুল কোত্থেকে এলো? এর মানে কি? কি মানে কি? আমি তো রাস্তা থেকে তুলে নিয়েছি, আর এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত বড় ইস্যু বানাচ্ছ। আচ্ছা ঠিক আছে, এত কথা বাড়িয়ে লাভ নেই। নিয়েছো যেহেতু নিয়েছো, ভালো হয়েছে তুই এসেছিস। শোন, আমার একটা মিটিং আছে, মিটিং এ যাচ্ছি। তুই ওকে নিয়ে শপিং এ যা, ওর সাথেই থাকিস। আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। জি স্যার। আচ্ছা আমি গেলাম। হ্যাঁ, এই শোনো, আমাকে 50,000 টাকা দিয়ে যাও শপিং এর জন্য। আরে গতকালই না তোমাকে টাকা দিলাম? আরে সেটা তো গতকালকে দিয়েছিলে, এখন লাগবে, এখন একটা দাও। এখানে 1 লাখ টাকা আছে, 50,000 দিয়ে শপিং করো আর 50,000 নিজের কাছেই রেখো, আমি সন্ধ্যায় এসে নিব। আচ্ছা ঠিক আছে, এ নাও। আরে বাহ, আমি তোমার কাছে 50,000 টাকা ছিলাম আর তুমি আমাকে 1,00,000 টাকা দিলে। আরে আমার হাজবেন্ডের কি টাকার অভাব আছে নাকি? আমার বাবা জোর করে তার সাথে আমাকে বিয়ে দিয়েছে। ভালো তো আমি তোমাকেই বাসি, এতে আরো লাভও হয়েছে। আমি ওর কাছ থেকে টাকাও নিতে পারছি, আবার তোমাকেও পাচ্ছি। চলো তোমাকে এখান থেকে কিছু টাকা দিয়ে শপিং করিয়ে দিই। আর শোনো, আরেকটা কথা বলি, তোমার আমার সম্পর্কের কথা তোমার হাজবেন্ড যদি কোনোভাবে জানতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তোমাকে তো ডিভোর্স দিবেই, আমাকে কিন্তু চাকরি থেকে বের করে দিবে। আরে তুমি ভয় কেন পাচ্ছ? তাছাড়া ও কিভাবে জানবে? আরে বাবা, আমি তো ভয় পাচ্ছি না। আর ওদের জানবে না সেটা আমিও জানি, কিন্তু 1%ও চান্স দেওয়া যাবে না। বুঝতে তো পারছো, ও কিন্তু আমাদের স্বর্ণের ডিম পাড়া মুরগি। ওকে হাতছাড়া করলে কি চলে? হ্যাঁ বুঝতে পেরেছি, এখন চলো শপিং এ যাই আর কিছু খাওয়া দাওয়া করি। নাজিম, জি স্যার। প্রিয়াকে দেখেছো নাকি? জি স্যার, ওই সকাল 7টার সময় ড্রাইভারের সাথে বাইরে গেছে। সকাল 7টা বাজে ড্রাইভারের সাথে কোথায় গেছে? কই, আমাকে তো কিছু জানালো না। তুমি কি জানো কোথায় গেছে? না, তা তো জানি। আচ্ছা যাও, তুমি তোমার কাজ করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রিয়া, তুমি সকাল সকাল কোথায় গিয়েছিলে? আমি পার্কে গিয়েছিলাম মর্নিং ওয়াকে। মর্নিং ওয়াকে গিয়েছিলে এই কাপড় পরে? তুমি কি বলতে চাচ্ছ? আমি মর্নিং ওয়াকে নাম করে কারোর সাথে দেখা করতে গিয়েছি? আচ্ছা, এমনটা যদি হতো তাহলে কি আমি ড্রাইভারকে সাথে করে নিয়ে যেতাম? না, আমি সেটা বলছি না, বাট কোথাও যেতে হলে যে স্বামীকে বলে যেতে হয় সেটা কি ভুলে গেছো? আরে তুমি বলতেটা চাচ্ছ কি? আমার উপর কি তোমার কোনো বিশ্বাস নেই? তাছাড়া কি তোমার ড্রাইভারের উপর কোনো ভরসা নেই? ভরসা আমার দুজনের উপরেই আছে, কথা সেটা না। কথা হচ্ছে যে অ্যাটলিস্ট আমি তোমার হাজবেন্ড, কোথাও যেতে গেলে আমাকে তো বলে যাবে, তাই না? আমাকে নিয়ে তোমার এত সমস্যা হলে না তুমি আমাকে ছেড়ে দাও। এসব কি ধরনের কথাবার্তা? এখানে ছাড়াছাড়ির কথা এলো কোত্থেকে? শোনো, ড্রাইভার আমার বিশ্বস্ত মানুষ, তুমি আমার ওয়াইফ। তুমি ভাবছো আমি তোমাকে সন্দেহ করছি, তাই না? আর এটা সন্দেহ না, ভালোবাসা বলেও তো কোনো কথা আছে। শোনো, তোমার বাবা মা আমার সাথে তোমাকে বিশ্বাস করে বিয়ে দিয়েছে, তোমার উপরে আমার নজরদারি তো থাকবেই, স্বাভাবিক বিষয়। আর এখানে ছাড়াছাড়ির কথা আসছেই বা কেন? যাও, ঘরে যাও। আচ্ছা ঠিক আছে।
শুভ, চলো আমি বেরোবো। জি স্যার, চলুন। শোনো না, আমি পুরো বিরক্ত হয়ে গেছি আমার হাজবেন্ডের উপর। কাল তো নিজের চোখেই দেখলে কিভাবে সন্দেহের উপর সন্দেহই করছিল আমাকে। আমার মেজাজটা পুরো খারাপ করে রেখেছে। শোনো, আমার কি মনে হচ্ছে জানো, আমাদের কর্মকাণ্ড তারা জেনে যাবে। শোনো, কোনো কিছু জানার আগে চলো আমরা এখান থেকে পালাই। কিন্তু আমরা যাব কোথায়, থাকবো কোথায়? না আছে আমাদের কাছে টাকা, না আছে থাকার কোনো জায়গা। আরে বাবা, এগুলো তুমি আমার উপর ছেড়ে দাও না, এগুলো আমি দেখে নিব। তুমি তোমার হাজবেন্ডের থেকে যে করে হোক 2 লক্ষ টাকা নাও। বলো তোমার মা অসুস্থ, তোমার কাল সকালে গ্রামে যেতে হবে, এটা বলে টাকাটা নাও। এতগুলো টাকা কি আমার হাজবেন্ড আমাকে দিবে? না দিলে চুরি করবে। শোনো, ফার্স্টে ভালো করে বলবে, যদি না দেয় তাহলে রাত্রের বেলায় আলমারি থেকে 2 লক্ষ টাকা নিয়ে নিবে। শোনো, যে করে হোক তোমার হাজবেন্ড থেকে 2 লক্ষ টাকা নাও, বাকিটা আমি সামনে নেব। শোনো, আমরা কিন্তু কাল সকালেই পালাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভালোভাবে তার কাছে চেয়ে দেখি। যদি না দেয় তাহলে এই পথটি আমাকে বেছে নিতে হবে। শোনো, আমাদের কিন্তু এখান থেকে দ্রুত পালাতে হবে। আর তোমার হাজবেন্ড যদি কোনোভাবে জেনে যায় না, তাহলে কিন্তু আমাকে পুলিশে দিয়ে দিবে, আমার জেল কাটতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে চলো এখান থেকে উঠি। হেই শোনো, অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? তোমার কাছে বাসা থেকে কেউ কল দেয়নি? মা অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি, ইমার্জেন্সি 2 লাখ টাকা লাগবে। যদি ওরা ম্যানেজ করতে না পারে অনেক সমস্যা হয়ে যাবে। তুমি আমাকে 2 লাখ টাকা দাও, আমি এখনই গ্রামের বাড়িতে যাব। 2 লাখ টাকায় হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। কিন্তু সংসার করতে তো মিনিমাম 5 লাখ টাকা লাগে। সংসার করার জন্য মানে? এত লজ্জার কি আছে? 5 লাখ টাকা চেয়ে নিলেই তো হয়। তুমি এসব কি বলছো? বুঝলে না তো? বুঝিয়ে বলছি। সেদিন যে তুমি ড্রাইভারের সাথে, সরি, তোমার নাগরের সাথে সকাল 7টা বাজে বেরিয়েছিলে, আমাকে নাজিম ওই দিন সবকিছু বলে দিয়েছে। নাজিমকে চিনতে পেরেছো তো? আমার বাড়ির ক্যাট। ও আমাকে কি কি বলেছিল শুনবে? তাহলে শোনো। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি তোমার কাজ করো। স্যার, ওই আপনার সঙ্গে একটু কথা ছিল। কি কথা বলো? না মানে কয়দিন ধরে বলবো বলবো মনে করতেছি, তা আপনি যদি আবার রাগ টাগ করেন ওই জন্যই বলতে যাচ্ছি। আরে রাগ করার কিছু নেই, মনে করারও কিছু নাই। কি বলবে তাড়াতাড়ি বলো। স্যার ওই বলছিলাম কি, ম্যাডাম আর ড্রাইভারের চলাফেরাটা কেমন যেন উল্টো পাল্টা। মানে ম্যাডাম হচ্ছে ড্রাইভারে ভালোবাসে, আমি নিজে চোখে দেখছি স্যার, নিজে কানে শুনছি। ওই ম্যাডাম ড্রাইভার বলা কওয়া করতেছে যে আপনি নাকি তাদের কাছে ডিম পাড়া সোনার মূর্তি। স্যার ওই ড্রাইভার এখানে চাকরি করে হচ্ছে আপনার ওয়াইফের জন্য, আর এই যে ওরা 2 জন প্রায় এরকম ঘুরতে বেরোয়, আপনি জানেন না। টাকাকেই যদি ভালোবেসেছিলে তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? যদি জোর করেই তোমার বাবা মা আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল, বিয়ের প্রথম রাতেই বলে দিতে। এত নাটক করার তো কিছু ছিল না। বিয়ের পর এত কাছে আসার পর অন্য ছেলের সাথে পরকিয়া করার কি দরকার ছিল? জীবনটা যেভাবে ছিল অ্যাকসেপ্ট করে নিতে। তোমার কাছে তো আমি কোনোদিন কিছু চাইনি, তাহলে এত কিছু চাওয়ার কি আছে তোমার? আমি তোমার কোনো কিছু অপূর্ণ রেখেছি? কি প্রয়োজনে তুমি অন্য ছেলের সাথে, সামান্য একজন ড্রাইভার, আমার গাড়ির ড্রাইভার, তার সাথে রিলেশনে জড়িয়ে পরকীয়া শুরু করে? আসলে এই জামানায় স্ত্রীরা স্বামীদেরকে ধোকা দেয়, এটা কেমন জানি কমন হয়ে গেছে। টাকা দরকার ছিল তাই না তোমার? এই যে তোমার টাকা, এখানে 2 লাখ নয় 5 লাখ টাকাই আছে, তোমার জন্য রেডি করে রেখেছি। জানো, জীবনে অনেক মেয়ে দেখেছি, ধোকাবাজ মেয়েও দেখেছি, বাট আমি ভেবেছিলাম আমার বউটা মনে হয় 8-10টা মেয়ের মতো না, একটু আলাদা, আমাকে কখনোই ঠকাবে না। বাট তুমিও তো সেই 8-10টা মেয়ের মতোই হয়ে গেলে, স্বামীকে ধোকা দিয়ে দিলে। এই নাও টাকা, নাও। এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চিরজীবনের মতো চলে যাবে।
আর হ্যাঁ, তোমার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। বেরিয়ে যাও, যা বলছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। তুমি কি অটোতে করে এসেছো? জি আঙ্কেল। অটোতে যেহেতু এসেছো, তাহলে অটোওয়ালাকে ভাড়াটা দিয়ে আসতে। দেখো না অটোওয়ালা তোমাদেরকে কিভাবে তাকিয়ে আছে। না না আঙ্কেল, আপনার কথা ভুল হচ্ছে। উনি আমার বড় ভাই। ও, এইটা তোমার ভাইয়া? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনিও চলুন না আমাদের সাথে। ও বুন্ডি, না আমার একটু কাজ রয়েছে, তোমরা দাও। অটোওয়ালাদের নাকি আবার কাজ থাকে। বাবা প্লিজ। তুই কেন আমাকে থামতে বলছিস? আচ্ছা ঠিক আছে, এখন চলো আমরা ভিতরে গিয়ে বসি। আচ্ছা, তুমি কি করো? জি আঙ্কেল, আমি এসএস প্রোডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরি করছি। ও, তোমার মান্থলি ইনকাম কত? আঙ্কেল, বর্তমানে আমি শুধুমাত্র এই অ্যাসিস্টই করছি। হ্যাঁ বুঝলাম, তবু তো ইনকাম হয় নাকি একদম ফ্রিতে করো? আচ্ছা বাদ দাও, চেহারা দেখে বুঝতে পারতেছি তুমি ফ্রি কাজ করো। তুমি থাকো কোথায়? জি আঙ্কেল, আমি গল্লামারিতে থাকি। ওহো, নিজের বাসা? জি না আঙ্কেল, আপাতত ভাড়া বাসায় থাকি। আচ্ছা, তোমার বাসাটা কত রুমের? আঙ্কেল, আমার বাসাটা 2 রুমের। আচ্ছা, আমি কোথায় থাকি সেটা তুমি কি জানো? আমি একটা আভিজাত্য এলাকায় থাকি, আমার বাড়ি 10 তলা, আর তুমি সামান্য অটোওয়ালার ভাই হয়ে আমার মেয়েকে বিয়ে করার জন্য এসেছো। বাবা, তুমি এসব কি বলতেছো? এই তুই থাম, ওর জানা উচিত আমাদের স্ট্যাটাস আর ওর স্ট্যাটাসটা কতটা তফাৎ। স্যার, আপনাদের খাওয়া। খাবারগুলো নিয়ে যান, আমি এই খাবারগুলো খাবো। খাবে না মানে? এত দামি খাবার তোমার জন্য অর্ডার করেছি, এখন তুমি বলছো খাবে না? ঠিক আছে, এই খাবারের বিলটা তোমাকে দিতে হবে। বাবা, ও কেন বিল দিতে যাবে? এই রেস্টুরেন্টে আমরা ওকে রেখেছি, বিলটা আমি পে করে দিচ্ছি। একদমই না, এই খাবারের বিলটা ওকেই দিতে হবে। ও যদি এই খাবারের বিলটা না দিতে পারে, তাহলে সারা জীবন তোর খরচটা কিভাবে চালাবে? বাবা, তুমি এইসব করে কি বোঝাতে চাচ্ছ বলো তো? আমি এটাই প্রমাণ করতে চাচ্ছি, ও তোকে ভালোবাসে না, ও ভালোবাসে আমার টাকাকে। আর এই ধরনের ছেলেদেরকে আমি ভালো করে চিনি। মানে বিয়েটা হচ্ছে সবচেয়ে বড় সিদ্ধান্ত, আর তুই যে সিদ্ধান্তটা নিবি ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নিবি। আর তোর সাথে ওর যায় না। আর তুই খাসিসটা কেন? বিল দিতে হবে না, ভয়ের কোনো কারণ নাই। তুই খা, আমি বিলটা দিয়ে দিব। থাক আঙ্কেল, বিল আপনার দিতে হবে না, বিলটা আমি পরিশোধ করে দিচ্ছি। ভাই যান, বিলটা নিয়ে আসুন। আমি জানি ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের থেকে আমি অনেক ছোট, অনেক নিচে, কিন্তু সত্যি বলতে কি, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। আমার ইনকাম কম, এই জামানায় এসে আমি মাত্র 15,000 টাকা ইনকাম করি। এটা দিয়ে আমার সংসার ঠিকঠাক চলে না। আমার ভাইয়া অটো রিক্সা চালায়, আমার ভাইয়ার অনেক স্বপ্ন আমি একজন বড় ডিরেক্টর হব। আঙ্কেল, আমার এই পরিস্থিতি কিন্তু আজীবন এমন থাকবে না। আমি যে পর্যায়ে আছি, আগামী 1-2 বছরের ভেতরে আমার প্রতিদিনের ইনকাম 10 থেকে 15,000 টাকা হয়ে যাবে। তাহলে মন্থলি দাঁড়ালো প্রায় 3 থেকে 4 লাখ টাকা। সেই পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে, কষ্ট করতে হবে, আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করতে হবে। আঙ্কেল, বেয়াদবি মাফ করবেন, আপনার বয়স অনেক হয়েছে। আমার বয়সে কিন্তু হয়তো আপনি এরকম ইনকামও করেননি। তারপরেও সাহস নিয়ে আমি এখানে এসেছিলাম আপনার সাথে কথা বলার জন্য, আপনার মেয়েকে বিয়ে করার জন্য। আপনার মেয়ে যদি আমাকে বিয়ে করতে চায়, আমার কোনো আপত্তি নেই। কি ভা, তুমি কি আমার সাথে থাকবে? আমাকে ভালোবাসবে? আমাকে বিয়ে করবে? তাহলে হয়তো আমার এই দিনটা খুব সহজ হয়ে যাবে। তোর কত বড় সাহস, তুই আমার সামনে আমার মেয়ের কাছে বিয়ের অনুমতি নিচ্ছিস? তুই কিভাবে ভাবলি যে আমি এই বিয়েটা মেনে নিব? আর তোকে একটা কথা বলি, কুকুরের লেজ কখনো সোজা হয় না, তোদের মতো গরিবদের ভাগ্য কখনো পরিবর্তন হয় না। সুতরাং আমার মেয়েকে বিয়ে করার চিন্তা ভাবনা মন থেকে একদম মুছে ফেল। তুমি হবা বড় ডিরেক্টর, জীবনেও বড় ডিরেক্টর হতে পারবা না। তাতে কি এক কাজ করো, তোমার ভাইয়ের সাথে একটা অটো কিনে রাস্তায় চালাও, এতে তোমাদের সংসার ভালো চলবে। বিভা, আর এক বউ তো এখানে থাকবো না, চল।
ম্যাডাম ময়লাটা দিন। এই, আপনাদের কি কোনো টাইম টেবিল নেই? এটা কি আসার কোনো সময় হলো? আসলে ম্যাডাম আসার সময় রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে, এর জন্য আসতে দেরি হয়েছে, এছাড়া কোনো কারণ নেই। দুঃখিত ম্যাডাম। হয়েছে হয়েছে, এত বাহানা দিতে হবে না। ময়লা ভিতরে রাখা আছে, এসে ময়লা নিয়ে যান। আর ময়লার বালতিটা পরিষ্কার করে দিন। ম্যাডাম আমি ফ্ল্যাটের ভিতরে কি করে যাব? ফ্ল্যাটের ভিতরে যাওয়া নিষেধ আছে। আর আপনি একটা কাজ করুন, আপনি ময়লাগুলো নিয়ে আসুন, আমি পরিষ্কার করে বালতিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি কি নতুন নাকি? জি ম্যাডাম, আজকেই নতুন জয়েন করেছি। এই জন্যই তো কিছু জানিস না। যাই হোক, এত কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। ভিতরে এসে ময়লাটা নিয়ে যান। না ম্যাডাম, আমি তো বললাম আমি এটা করতে পারবো না, কারণ ফ্ল্যাটের ভিতরে যাওয়ার আমাদের কোনো নিয়ম নেই। আমাকে বলা হয়েছে বাইরে থেকে ময়লাগুলো সংগ্রহ করে আনতে, আমি তাই করছি। আপনি ময়লাটা নিয়ে আসুন, আমি নিয়ে যাচ্ছি। কি রে, কি সমস্যা তোর? হ্যাঁ, ভদ্রভাবে ভালো করে আমি তোকে বলতেছি, কানে তোর কথা যাইতেছে না? তোকে আমি বলছি বাসার ভিতর থেকে গিয়ে ময়লা নিয়ে আসতে, তুই প্রথম দিন এসে ঝামেলা শুরু করে দিছিস। এই, নিজের কাজ নিজে করবি, এত তো লজ্জা কিসের? যদি এই কাজ করতে এত লজ্জা লাগে, তাহলে এই কাজের সাথে যুক্ত হইছিস কেন? হ্যাঁ, ম্যাডাম আপনার কথা ভুল হচ্ছে, আমি আমার কাজ নিয়ে সন্তুষ্টই আছি, আমার কাজ নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমাদেরকে এভাবে শেখানো হয়েছে বাইরে থেকে ময়লা নিয়ে যাওয়া। আমি বাসার ভিতরে ঢুকে ময়লা নিতে পারবো না ম্যাডাম। আর আপনি যদি ময়লা বাইরে না দিতে পারেন তাহলে ময়লা নিব না। এই, তুই কিন্তু এখন অনেক বেশি বেশি করতেছিস। আমি কিন্তু তোর নামে কমপ্লেন করব। প্রথম দিন যদি আমি তোর নামে কমপ্লেন করি, তাহলে কি তোর চাকরি থাকবে? তুই একটাবার চিন্তা করছিস? অবশ্যই থাকবে, কেন চাকরি থাকবে না? আমি তো কোনো অনিয়ম করিনি, আর তাছাড়া আপনার সাথে কোনো বেয়াদবিও করিনি। আপনাকে বললাম ময়লাটা নিয়ে আসেন, আমি ময়লা নিয়ে যাচ্ছি। তাতে আপনি যদি বলেন যে আপনার ঘর থেকে ময়লা নিয়ে আসতে হবে, এটা তো আমি পারবো না, এটা আমাদের নিয়মের বাইরে। আপনি যদি চান অভিযোগ করতেন আপনি করতে পারেন, আমার এতে কোনো সমস্যা নেই। তুই মনে হয় ভুলে গেছিস যে তুই একজন ময়লাওয়ালা। নিজের কি যোগ্যতা সেটা ভুলে গেছিস তুই? ম্যাডাম আমরা কিন্তু ময়লাওয়ালা না, আমরা ময়লা পরিষ্কার করি। ময়লাওয়ালা যদি বলতে হয়, আপনারাই কিন্তু ময়লাওয়ালা। যোগ্যতা নিয়ে যদি কথা বলতে চান, তাহলে আমি বলতে চাই আমার যোগ্যতা কি। আপনাদের বাসা থেকে প্রতিদিন ময়লা নিয়ে যায়। আমরা যদি এরকম ভাবে সবার ফ্ল্যাট থেকে ময়লা না নিয়ে যেতাম, তাহলে 2 দিন পরে আপনাদের ঘর ময়লার স্তূপে পরিণত হয়ে যেত। ময়লার স্তূপে যখন আপনাদের ঘর পরিপূর্ণ হয়ে যাবে, তখন কি করবেন বলুন? দেখুন, এই নিয়মটা কেন করা হয়েছে। আপনাদের ঘরে ঢুকে আমি ময়লা নিতে পারি, কোনো অসুবিধা নেই, আমার পা ক্ষয়েও যাবে না। কিন্তু একটাবার ভেবে দেখুন তো, যদি কোনো জিনিসপত্র চুরি হয়ে যায়, তাহলে সমস্ত দায়ভার কিন্তু আমাদের ঘাড়ে এসেই পড়বে, কারণ আমরা এই সময় ছোট জাত। আমাদেরকে মানুষ খুব একটা ভালো চোখে দেখেন, দোষটা দিলেই কিন্তু আমাদের ঘাড়ে দোষটা চলে আসে। এর জন্য এই নিয়মটা বানানো হয়েছে, এছাড়া আর কিছুই না। ম্যাডাম বেয়াদবি হলে মাফ করে দিবেন, আসলে আপনার সাথে এভাবে কথা বলা আমার উচিত নয়। তারপরে বললাম আপনার বিষয়গুলো বোঝা উচিত। আমরা নিয়ম মেনেই কাজ করি, আমাদেরও কিন্তু জবাবদিহি করতে হয়। তাই
আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে অভিযোগ করতে চান তাহলে করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আর আপনি যদি ময়লাটা ঘর থেকে বাইরে এনে দেন তাহলে আমি নিয়ে যাব, নতুবা আমি নিতে পারবো না। ভাইয়া দাঁড়ান, আমি ভিতর থেকে ময়লাটা এনে দিচ্ছি, একটু ওয়েট কর। ভাইয়া ময়লা। ধন্যবাদ আপু। ভাইয়া এখন থেকে আমি ময়লা বাইরেই রাখবো, আপনি এখান থেকেই নিয়ে যেতে পারবেন। আর ভাইয়া আই এম সো সরি, আসলে আমি বুঝতে পারিনি সমাজের জন্য আপনারা এত কষ্ট করেন। পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা সবসময় পরিষ্কার রাখার জন্য তারা অনেক কষ্ট করে, আমাদের সমাজের কথাই চিন্তা করে। আর আমরা সবসময় তাদেরকে ছোট করে দেখি, হেয় প্রতিপূর্ণ করি, যেটা আমাদের একদমই উচিত না। আসলে মানুষ তো মানুষের জন্যই। আই এম সো সরি ভাইয়া, মনে কষ্ট নেবেন না। ঠিক আছে আপু, আমি আসি।